যে আমি লিখেছি খাতায় সেইটা হচ্ছে ভালো করে সবাই আগে দেখে বুঝতে কোথাও অসুবিধা আছে। স্যার আমার হচ্ছে ওই কালার চকের কথাটা বলছেন, কিন্তু কালার চকটা স্যার পাবো কোথায়? আচ্ছা, এইটা আমি বিশেষ করে বলছি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, এই সমস্ত যে সাবজেক্টগুলো রয়েছে এখানে কিন্তু কালার চক ব্যবহার করাটা তো ম্যাথমেটিক্সেও করা যাবে, কিন্তু বাংলাতেও করা যাবে। কালার চক ব্যবহার করলে কি হয়, যেমন বাংলাতে আমি বলি, ঠিক আছে, শব্দার্থ হতে পারে, বাদিকে শব্দগুলো আমি এক কালারে লিখতে পারি, শব্দার্থটা তার অর্থটা আমি আলাদা লিখতে পারি। এমনকি আমি হয়তো একটা জিওগ্রাফিতে যদি সোলার সিস্টেমও যদি আমি পড়াই, সূর্যটা আমি এক কালার করতে পারি, পৃথিবীটা আমি এক কালার করতে পারি। তাহলে কি হবে না, ছাত্রছাত্রীদের হচ্ছে ইন্টারেস্টটা কিন্তু বেশি ভালো হবে। মানে সবাই যখন, আমরা তো কালার জিনিস দেখতে ভালোবাসি, ব্ল্যাক এন্ড হোয়াইট দেখতে কি ভালোবাসি, সেটা তো আমি একদমই বাসি না। তো সেই জন্য কালার চকটা ইউজ করাটা খুব জরুরি। আরেকটা জিনিস, ব্ল্যাকবোর্ড ব্যবহার করার ক্ষেত্রে অনেকেই পুরো প্রথমেই আর কি পুরো বোর্ডটা ধরেই লিখছে। প্রয়োজন হলে লিখবেন ছবি টবি আঁকার ক্ষেত্রে, না হলে কি করবেন, ব্ল্যাকবোর্ড যদি বড় হয় ব্ল্যাকবোর্ডকে দুটো ভাগে আগে ভাগ করবেন, একটা দাগ এই দিকে কিছু তথ্য লিখলেন, লেখার পর এই দিকটা পূর্ণ হয়ে গেলে একটা দিক, অন্য দিকটাতে হচ্ছে লিখবেন। তাতে কি সুবিধা হবে না, ছাত্রছাত্রীরা কিন্তু বোর্ডে লেখার সময়টা পাবে। এই দিকটা লেখা হলো, তারপরে এই দিকটা আবার লিখলেন, আবার যখন ওইদিকে লেখার প্রয়োজন হবে ওই দিকটা মুছে দিলেন, এই লেখাটা কিন্তু থাকলো। অর্থাৎ যারা স্লো লার্নার বা যারা হচ্ছে বোর্ডে দেখে লিখতে যাদের একটু বেশি সময় লাগে, তারা কিন্তু একটু বেশি সময় পাবে ওই লেখাটা লেখার জন্য। আর বেশিরভাগেরই একটা, যেটা আমি কমেন্ট একটা করেছি যে স্যার ফোন আসছে, হ্যাঁ ফোন আসছে, পজ করে দিই, ভিডিওটা পজ করে দিই। ঠিক আছে, দেখবেন যে টেন্থের শেষের দিকে যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের কাছে কিন্তু গিয়ে মাঝে মাঝে দেখবেন যে তারা খাতায় লিখছে কিনা। যেটা আপনারা প্রত্যেকে বোর্ডে লিখছেন সেটা খাতায় লিখছে কিনা সেটা তো দেখা প্রয়োজন। ওটা আসলে আপনাদের মানে ভিজিটেশন তো, মানে ওই জন্য ভাবছি আমরা যদি মানে যাই আপনাদের একটু মানে প্রবলেম হতে ওই জন্য না স্যার আমাদের কি সেদিন স্যার বলেছিলেন যে আমাদের এটা এই ব্ল্যাকবোর্ড থেকে অতটা ওর পাশে যাওয়া যাবে না। আমরা যেতাম, আমরা ওই জন্য পড়াতে পড়াতে ধরো বেশি মুভমেন্ট করাটা ঠিক নয়, কিন্তু ধরো 40 মিনিটের ক্লাসে তোমাকে তো দুবার অন্তত গিয়ে দেখতে হবে। মানে স্যার আমরা নরমাল ক্লাসে যাই, মানে আপনারা যখন আসছেন তো আমরা যদি যাই মানে আপনাদের ওই ছেলেটা মানে আমাদের কিছু ব্যাপার নয়, বিষয়টা হচ্ছে এইটা একটা কিন্তু স্কিল যে একজন শিক্ষক সে সবকিছু নজরে রাখছে কিনা। অর্থাৎ আমার এত বড় রুমের মধ্যে সেই লাস্টে যে কোণের ছেলেটি চুপ করে বসে আছে সে ঠিকমতো বড়ুয়ারটা লিখলো কিনা বা তার বুঝতে অসুবিধে হয়েছে কিনা, একবার দুবার অন্তত তার কাছে তো যেতে হবে। এরকমটা না যে আমি মর্নিং ওয়াক করছি, ইভিনিং ওয়াক করছি, হাঁটাহাঁটি করছি, এরকমটা দরকার নেই। কিন্তু টোটাল ক্লাসের মধ্যে একবার দুবার অন্তত শেষ পর্যন্ত ঘুরে এসে দেখাটা দরকার যে ওরা ঠিকঠাক করে লিখছে কিনা। আচ্ছা, আরেকটা যেটা বলছিলাম একটু আগে, রিইনফোর্সমেন্ট অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীদের তো প্রথমত কালেক্টিভ ওয়েতে অ্যান্সার দেবেন না, সবাই হাত তুলবে, তার মধ্যে ধীরে ধীরে অ্যান্সার দেবেন। আর উত্তর দেওয়ার পর অবশ্যই তাদের দিকে বলতে হবে খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। স্যার বলছি একটা কোশ্চেন করার পর ধরুন একটা প্রশ্নের উত্তর দিল, মানে কতক্ষণ ওয়েট করব উত্তরের জন্য? মানে এক ঘন্টা না যে 1 ঘন্টা ওয়েট করতে হবে, ধরুন হাত তুলুন। কেউ প্রথমত এরকম করে তো ডাইরেক্ট তো প্রশ্ন করাটা ঠিক না, আপনি প্রশ্ন করবেন সবার উদ্দেশ্যে। এবার তার মধ্যে এবার আপনি দেখবেন যে সামনের বেঞ্চের একজন হলো, মাঝের বেঞ্চ, শেষ বেঞ্চের মানে যে হাত তুলবে হ্যাঁ তাকে এবার জিজ্ঞাসা করুন। এইবার যদি দেখা যায় যে প্রশ্নের উত্তর সে দিল, ভুল দিল, তখন কিন্তু সঙ্গে সঙ্গে তাকে নিরাশ করা যাবে না, তাকে বলতে হবে যে হ্যাঁ তুমি চেষ্টা করেছো কিন্তু তোমার উত্তরটা সঠিক হয়নি। আচ্ছা দেখো তো তুমি আরেকটু ভালো করে বলতে পারো কিনা, দুটো ক্লু দিতে হবে, সহায়ক তথ্য দিতে হবে। তারপরেও যদি না তখন বলতে হবে তুমি অনেক চেষ্টা করেছো কিন্তু এইবারটা হলো না, পরের বারে তোমার থেকে ভালো উত্তর আশা করছি। আচ্ছা দেখি এইবার কে আবার উত্তরটা দিতে পারে, তখন হচ্ছে দ্বিতীয় জনের কাছে যেতে হবে।
এটা কখনোই নয় যে একজন বলে দিল মানে পারলো না সঙ্গে সঙ্গে আরেকজনের কাছে চলে গেল। কিছু কনভারসেশন হচ্ছে শিক্ষক আর ছাত্রের মধ্যে কিন্তু অবশ্যই থাকতে হবে। আচ্ছা, আর লিটারেচারের ক্ষেত্রে একটা এলডিতে কিন্তু টেক্সট থাকাটা হচ্ছে খুব প্রয়োজন। মানে যে অংশটা পড়াবে সেই অংশটা জেরক্স করতে হবে, অবশ্যই কিন্তু সেখানে থাকাটা প্রয়োজন। অন্য সাবজেক্টে থাকলেও ভালো, কিন্তু এটা থাকতেই হবে লিটারেচারের ক্ষেত্রে। ভেতরে সময় কোথায় দেখলাম যে খাতাতে ব্ল্যাকবোর্ড রেপ্লিকা আঁকতেছে, বাকিদের কিন্তু আমি দেখিনি নেই, তো ওটা কিন্তু করতে হবে। মানে যে ব্ল্যাকবোর্ডটা আমি ব্যবহার করছি এখানে তার রেপ্লিকা কেটে ওখানে কিন্তু এমনিতে আটকাতে হবে। শুধু আটকালেই হবে না, নিচে কিন্তু লিখতে হবে যে ওটা ব্ল্যাকবোর্ডের ব্যবহার, কৃষ্ণ ফলকের ব্যবহার বলে ওটা কিন্তু লিখতে হবে ব্ল্যাকবোর্ডে বাংলা কৃষ্ণ ফলক। আচ্ছা, আর একটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে চার্ট বা মডেলগুলো ব্যবহার করা হবে। একটা আদর্শ লার্নিং ডিজাইনে কিন্তু সেই চার্ট বা মডেলেরও রেপ্লিকা থাকতে হবে। অর্থাৎ এই কি একটা জাস্ট ড্র করা যে এই চার্টের ব্যবহার, এই মডেলের ব্যবহার, অন্তত ওই এলডিটা দেখলে যেন কমপ্লিট বোঝা যেতে পারে যে ক্লাসে কি প্ল্যানে পড়ানো হয়েছে বা প্ল্যানে হবে। আর অনেকেরই এই তোমারও যেমন চার্ট ভালো হয়েছে কিন্তু লেখাগুলো শেষ পর্যন্ত পড়া যাচ্ছে না। লেখা বড় করতে হবে, বড় হরফে, দরকারে প্রয়োজনে একটা জায়গায় দুটো করতে হবে, কিন্তু লেখা কিন্তু হচ্ছে বড় হচ্ছে করতে হবে। আর বাদ বাকি এমনি পড়ানো কম বেশি সবাই ঠিকঠাক আছে, একটু যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি হবে। আর কিছু জনের একটু তোমারটা আমি লাভ দেখলাম না, মানে বিষয়টা হচ্ছে এটা হয় যে টিচার বসে থাকলে তার সামনে একটা ভয় করে বা ঠিক আছে, কিন্তু পরের বেগে একদম পড়ানো দরকার, ঠিক আছে, একদম মানে ঘরের বেগে বন্দে এক্সপ্রেস ওই বন্দে ভারত এক্সপ্রেস করার দরকার নেই। যেভাবে আমাদের না আবার খড়গপুর লাইনের ট্রেন চলাচলেরও দরকার নেই, কবে পৌঁছবে ঠিক নেই। মোটামুটি ঘাটাল মাসপুরে যে বাস চলে একটা মাঝারি সময় নিয়ে এভাবে গেলেই হয়, আস্তে আস্তে হলেও যেতে থাকে। এইভাবে আমাদের পেছনে দিকে আবার বাস চলছে তখন একটু স্পিডটা বাড়ায়। তো কতটা আমি পড়াচ্ছি এটা ইম্পর্টেন্ট নয়, কতটা ওরা বুঝতে পারছে সেটা হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা প্রত্যেকেরই যে ফিডব্যাক সিট আছে সেখানে একটা ইনোভেটিভ টিচিং এ আমি কিন্তু প্রত্যেকেরই লিখেছি নট সিট, ঠিক আছে, আমি প্রত্যেকেরই কারণ থেকে আমি কিন্তু কিছু দেখতে পাই। ইনোভেশনটা কিন্তু খুব মারাত্মক একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইনোভেশন যদি না থাকে তাহলে কিন্তু এক্সট্রা ওয়েটেজ, হ্যাঁ, ইনোভেশনে কয়েকটা পয়েন্ট লেখা আছে। মানে চার্ট মডেল তো আমরা সবাই ব্যবহার করি, ঠিক আছে, এমন কিছু টেকনিক কি আমরা ব্যবহার করছি যেটাতে স্টুডেন্টরা আরো বেশি আকর্ষণীয় বা আকর্ষণ ফিল করছে বা ইন্টারেস্ট দেখাচ্ছে, এটা হচ্ছে তোমাকে ব্যবহার করতে। এই যে ফ্যানটা চললো, একটা ফ্যানটা যে চললো, এটার একটা ছোট্ট একটা গল্প নয়, সত্যিকারের একটা কথা বলি, ঘটনা বলি। এক সময় অনেক বছর আগের কথা বলছি, একজন ফিজিক্যাল সায়েন্সের একজন স্টুডেন্ট ছিল। সে ছিল হচ্ছে খুবই ফাঁকিবাজ, কিন্তু সিস্টেমেটিক ফাঁকিবাজ, এবং ব্রেন তার কিন্তু অত্যন্ত প্রখর। ফাইনাল টিচিং যখন হবে, প্রত্যেকে চার্ট মডেল নিয়ে গেছে, সবাই জিজ্ঞাসা করেছে যে তোর চার্ট মডেল কোথায়? বলছে আমার চার্ট মডেল নেই, আমার এমনিতেই হবে। বলছে কি তোর এমনিতে হবে? বলছে আমি দেখাবো। সে আমি যখন দেখাবো দেখতেই পাই, আমার পাবি দুটো লক আছে, হ্যাঁ, বাদে লুপ বলে এই পেন উড়ে যাওয়া আর হচ্ছে এখানে বড় মাছি উঠতে হবে, এই পাখা যখন চলবে, এই পাখা নিয়ে সেটা বলে দিই, পাখা নিয়ে যেটা শেষ করেছে না, ওরও মধ্যে একটা বলার একটা
না না ও বলা ভালো হ্যাঁ এগুলো তো জানবো সবই ভালো, এইটা বাস্তব কিন্তু ভাই ভালো। শুন তোমার বাড়ির উপর তো মন থাকবে আরে কিন্তু আমরা বাস্তব শুনবো, স্যার তো সবাই আচ্ছা বাবা আমি বলে দিই। ও যেটা করেছিল সেটা হচ্ছে এই যেমন ফ্যান যে চলছিল, ফ্যান চলতে চলতে ওই ক্লাসের মধ্যে ফ্যানের সুইচ বন্ধ করে দিয়েছিল। ঠিক আছে, ফ্যানটা বেশ কিছুক্ষণ চলতে শুরু করলো, বললো বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে কোনো সচল বস্তু চলতে সচল থাকতে পারে না, কত ইলেকট্রিসিটি অফ, এইটা একটা আমার উদাহরণ। আচ্ছা আরেকটা এরকম একটা কাগজ নিয়েছিল, বললো এই যে আমরা যেমন এটা মানুষ, আমরা বাসে যাচ্ছি, হঠাৎ করে বাসটা যদি ছেড়ে দেয়, স্ট্যান্ড করে নিয়ে এলো, কাগজটা গেল পিছনে পড়ে গেল, অর্থাৎ যদি চট করে দেয় তাহলে মাথাটা হচ্ছে পিছিয়ে যাবে। যাই হোক এটা হচ্ছে আমি আমার ভাষাতে বললাম। তো এই দুটো হচ্ছে তার টিএলএম ছিল। ফলে এই যে আমরা টিএলএম ব্যবহার করছি বা পড়ানোর পদ্ধতি ব্যবহার করছি, এগুলো ইনোভেটিভ হতে পারে। একজন এরকম ব্যবহার করে দিলে যে স্যার আমি কিন্তু একটা টিফিন বক্সে একটা হচ্ছে চিরকুটে হচ্ছে একটা বার্তা লিখে রেখেছে, ঠিক আছে। এবার দু একজনকে দিয়েছে, বলছে খোলো ওটাতে কি আছে, বলছে দেখি টিফিন আছে, বলছে না ভালো করে দেখো। এবার তখন দেখে যে একটা বার্তা লেখা আছে। এবার ইতিহাসে কোন একটা যুদ্ধের সময় এই খাদ্যের মধ্যে এরকম করে বার্তা পাঠানো হলো, সেটাকে রিলেট করেছে। অর্থাৎ কি হচ্ছে, আমার টিএলএম থাকছে কিন্তু পড়ানোর মধ্যে আমার একটা ইনোভেটিভ ওয়ে একটা থাকে। বা ওই যে লেখাতে গ্রুপ ডিসকাশন মানে এই না গোটা ক্লাসকে আমি গ্রুপ করে হচ্ছে বসিয়েছিলাম, পরস্পরের মধ্যে দু তিনজন করে একটা গ্রুপ করে আলোচনা করে যে তোমাদের আউটকামটা এইটা হচ্ছে বের করতে হবে। ইনোভেশনটা কিন্তু থাকা দরকার। আচ্ছা আর একটা জিনিস, স্টুডেন্টদের পড়ানোর সময় আমি যেটা দেখেছি যে স্টুডেন্টরা যখন উত্তর দিচ্ছে বা যখন আপনারা পড়াচ্ছেন, সেই সময় ওদের পূর্ব অভিজ্ঞতার সাথে রিলেশনটা কিন্তু একটু কমই দেখা হয়। মানে ওদের থেকে কিন্তু জানতে হবে যে ওরা এই রিলেটেড বিষয়ে কতটা কি জানে। এটাকে কিন্তু একটু ভালো করে মাইনরলি দেখতে হবে, কারণ ওদের অভিজ্ঞতার সাথে রিলেট হলে তবেই এই যে লার্নিংটা শিখবে সেটা অনেকটা ফ্রুটফুল হবে। আর আরেকটা জিনিস যেটা কারোর মধ্যে এখনো পর্যন্ত দেখিনি, সেটা হচ্ছে যে স্টুডেন্টদের যে রেসপন্স, একটা প্রশ্ন করলেন স্টুডেন্ট একটা সঠিক উত্তর দিল, সেই রেসপন্সটাকে হচ্ছে কিন্তু বোর্ডে লিখতে হবে। তাহলে কি হবে, বোর্ডে লিখলে কি লাভ হবে, যারা জানে না তারা জানতে পারে। আর কি হলো, ধরুন আপনি নিজের স্টুডেন্ট, ঠিক আছে, আপনি ধরুন টিচার, একটা প্রশ্ন করলাম, আপনার উত্তরটা আমি বোর্ডে লিখলাম, আপনার কি ফিলিং? ভালো লাগবে না? বাকিদের কথা ছেড়ে দিন, আমার তো খুব ভালো লাগে যে আমি যে একটা উত্তর দিয়েছি সেটা স্যার হচ্ছে বোর্ডে লিখে। এইবার তাহলে কি হলো যে উত্তরটা আমার লিখিত আকারেও বোর্ডে থাকলো, যেটা স্টুডেন্টরা হচ্ছে খাতায় হচ্ছে লিখবে, আর বাকিরাও তখন বলবে স্যার আমাকে এটা ভালো বলবে, এই উৎসাহে দেখবেন আরো হচ্ছে উত্তর হচ্ছে দেওয়ার চেষ্টা করবে। ফলে এই কিছু জেনারেল জিনিস যেগুলো পড়ানো তো পড়ানো হচ্ছে খুবই সুন্দর হচ্ছে, সেটা নিয়ে এইগুলো কিন্তু অ্যাড করতে হবে, তাহলে কিন্তু ভালো। যেমন চা তো এমনি সবই হবে, একটা লবঙ্গ দিয়ে দেওয়া হয়, একটু আদা দিয়ে দেওয়া হয়, তাহলে তো চায়ের টেস্টটা আবার আলাদা হয়ে যায়। এই টেস্টগুলো কিন্তু একটু অ্যাড করতে হবে, এগুলো করলেই বাকি সব ঠিক আছে। আর যদি কিছু জানার থাকে স্যার আমার মেথে বাস্তব উদাহরণ কি, ওরা আজকে ধরুন একটা এবার পড়েছি a প্লাস ধরুন 100 এর কিউব করে দিয়েছি, মানে ওগুলো তো যেগুলো সূত্র বোঝানো যায় হ্যাঁ ওটাই স্যার, সেগুলো ওগুলো তো কোনো বাস্তবের ব্যাপার নেই। ফিজিক্স বা বায়োলজি বা ধরুন কেমিস্ট্রি এগুলো তো ভালো অ্যাপ্লাই করবে না বলা যাবে না, মানে এক তিনটে একটা বল নিয়ে আসলে তার যদি আমি তিন গুণ করি তাহলে তিনটে হবে, হবে কি হবে? হ্যাঁ বা দুয়ের যদি আমি কিউব করি তাহলে কত হবে? চারটে, এই আর হলো না 2 এর কিউব 8 হবে না, 8 হ্যাঁ 2 হ্যাঁ তাহলে সেই মানে একটা বল নিয়েছি আমি ওদের দিকে দেখাতে পারি। হ্যাঁ স্যার, কিন্তু স্যার ওখানে কিউব মানে ঘন, মানে আপনার হচ্ছে ঘন মানে আচ্ছা ওই কিউব মানে সেই কিউব যেটা ছোট ছোট, হ্যাঁ এটা তো করাই যায়। ওটাই স্যার বলেছিল বস। আচ্ছা হ্যাঁ হ্যাঁ জানতে ও ওর হচ্ছে একটু আজকে কিছুটা বেশি, তার নোটটা কিছু হলো না।
দেখে নেবো তোমার আমি দেখে নেবো ঠিক। তুই একটু বসবি যা না যা স্যার এগুলো কিন্তু গ্রুপে দিবে কি তাহলে কি ওই কথা বলতে কেন তুমি কি হয়েছে তুমি তো অনেক কথা বলছিস ঠিক আছে, কোনো চিন্তা করে আর আরেকটা বলি, আজকে যেমন আমি যে সময় ছিল ফাইনাল টিচিং এও কিন্তু মোর অর লেস এরকমই সময় থাকে, ঠিক আছে? এখানে কিন্তু এরকমটা নয় যে এক্সটার্নাল 15 মিনিট 20 মিনিট করে বসে হবে। হয়তো প্রথম যাদের দেখবে তাদের একটু বেশি সময় দেখবে, শেষের দিকে কিন্তু অল্প সময় করেই দেখবে। এবার এই অল্প সময়ের মধ্যে কিন্তু এইটা মাথায় রাখতে হবে, যতগুলো মাইক্রো টিচিং এর স্কিল ছিল, মানে সেই ইন্ট্রোডিউসিং এ লেসন, কোশ্চেনিং, এক্সপ্লেনেশন, তার ইউজ অফ টিচিং এইডস বা রিইনফোর্সমেন্ট, যাই হোক না কেন সবগুলো কিন্তু ওনারা কিন্তু মাইনর ফুটিয়ে ফুটিয়ে কিন্তু দেখবে। এটা আচ্ছা, আরেকজনের কার এটা বলতে গিয়ে মনে পড়ে এলডি কে লাইফ সায়েন্সের বিষয় হবে, হ্যাঁ দেখি এলডিটা মাছের খাদ্য আর মাছ হয়ে গেছে। আচ্ছা, মানে এটা বোঝা গেছে তো কেন আমি জিজ্ঞাসা চিহ্নটা দিই, তাহলে বোঝা গেছে অসুবিধা নেই। হ্যাঁ না, মাছ উপযোগ যত কিছু থাকবে আজকের পাঠে সেটাই উপযোগ করবে। আর এইগুলো এই যে ডট ডট দিয়ে করবে না, এটা পুরো কথাটা লিখতে হবে, ঠিক আছে? পুরো কথাটা শর্টে শর্টে একদম আমারটা অনেক বড়। আর আরেকজনের কার এলডিতে আমি পেন্সিল দিয়ে লেখাতে গেছি, হ্যাঁ পেন্সিল মানে ছবি আঁকার ক্ষেত্রে পেন্সিল করে আমি ছিলাম মৌসুমী ছিল তাই আমি না, ঠিক আছে, কিন্তু যখন একটা অ্যাপ্রুভ যখন হয়ে যাবে তখন হচ্ছে এটা করতে হবে। হয়ে গেল? আর কারো কিছু জানা থাকে এসব আর পেন্সিলগুলো কারেক্ট বলেছি। এটা কি প্রফেশনাল ক্লাস ছিল? এই ক্লাসটা যেটা ছিল যে প্রফেশনাল ছিল না আমি শিডিউল ক্লাস ছিল? শিডিউল ক্লাস, তাহলে তোমার এলডি বা চার্ট মডেল কোথায়? আর এইগুলো তো তোমার বন্ধুদের থেকে আমাকে নিয়ে যেতে হবে। না, এটা এটা ভুল ধারণা। যখন আমি দেখাল পূর্ব অভিজ্ঞতা না, পূর্ব অভিজ্ঞতা মানে সবসময় যে এরকম আচ্ছা তোমরা কি পাহাড় নিয়ে পড়ালে, আচ্ছা তোমরা কি পাহাড়ে দেখেছো? সেকেন্ড ইউনিটে কি আমি আবার জিজ্ঞাসা করবো আচ্ছা তোমরা কি পাহাড় দেখেছো? সেটা তো হবে না। তখন ধরো আমার একটা ইউনিটের 3টে উপএকক আছে, তাহলে আমি যদি 3 নম্বর উপএককটা পড়াবো, তাহলে 3 নম্বর উপএককে আমার পূর্ব অভিজ্ঞতা কি কোনটা হবে? তাহলে আগের যে দুটো ইউনিট আমরা পড়িয়েছি সেই দুটো উপএককের অভিজ্ঞতাটাই হবে কিন্তু আমার 3 নম্বর উপএককের পূর্ব অভিজ্ঞতা। বোঝা গেল ক্লিয়ারলি? ওইটা হচ্ছে লিখতে হবে। আর বোর্ড ওয়ার্কটা অবশ্যই করবে, বোর্ড ওয়ার্ক মিসিং হচ্ছে আর পড়ানো ভালো হচ্ছে, ঠিক আছে আগের দিনে হয়ে গেছে ডিসিপ্লিন ক্লাস নাইন ক্লাস। হ্যাঁ ওটা ধরো আমি এক্সাম দিচ্ছি, ঠিক আছে আমার কাছে না থাকলে তো আমি দেবো না, লিখতে হবে। আচ্ছা আরেকটা বোর্ড ওয়ার্কের ক্ষেত্রে বলে দিই, হিস্ট্রি হোক বাংলা হোক সবারই ক্ষেত্রে আমি বলে দিই, বোর্ড ওয়ার্কে কিন্তু কমপ্লিট বোর্ড ওয়ার্ক চাই। মানে কিরকম, যে তোমার আমি জিজ্ঞাসা করলাম যে ভারত স্বাধীনতা লাভ করেছে কত খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে? 1947। আমি কিন্তু শুধুমাত্র এখানে 1947 লিখবো না, ওখানে তার আগে লিখতে হবে ভারত স্বাধীনতা পেয়েছে হাইফেন দিয়ে 1947 খ্রিস্টাব্দে। পুরো বাক্য অতটা নয় যে ভারতের স্বাধীনতা হাইফেন দিয়ে 1947 খ্রিস্টাব্দে, মানে শুধুমাত্র 1947 আমি লিখবো না। টেম্পারেচার লেখার সময় ধরো আমি লিখলাম যে 23 ডিগ্রি টেম্পারেচার, ঠিক আছে? তার আগে লিখতে হবে যে কিসের জন্য আমি 23 ডিগ্রি টেম্পারেচারটা বলছি,
33°C কিনা সেটাও লিখতে হবে। কেন এটা বলছে? কারণ হচ্ছে আমাদের অনেক স্লো লার্নার আছে, অনেকের বাড়িতে মানুষজন অতটাও পড়াশোনা জানে না, তারা খাতায় যখন আপনাদের পুরো বোর্ড ওয়ার্কটা লিখে নিয়ে যাবে, পরে বাড়িতে যখন ছেলেটা দেখে তখন বুঝতে পারবে যে সেদিন স্যার কি পড়িয়েছিলেন। আর সবই যারা জেনে বসে আছে তার দেশে এত ভালো করে পারফরমেন্স দিচ্ছে, তখন মনে হয় আমি জেনে ব্লাড করেছি না। যে কোনো ক্লাসরুম এখানে গেলে এই ডাইভার্সিটি থাকবে। কিছু হচ্ছে খুবই বুদ্ধিমান ছেলে থাকবে, কিছু স্লো লার্নার থাকবে। এইবার লার্নিং ডিজাইনটা বানানোর সময় আমাকে সেই টিচিং স্কিল বা সেই পদ্ধতি বা কোশ্চেনিং কাজও রাখতে হবে। কিছু হচ্ছে ভালো ছেলের জন্য রাখতে হবে, আবার স্লো লার্নারদের ক্ষেত্রে হচ্ছে চিন্তা ভাবনা করে। হ্যাঁ, ওভারঅল তো ভালোই হয়েছে। আর যেগুলো বললাম ক্লাস 8 মানে 8 ক্লাসটাই বেশি অ্যাক্টিভ, ওই ছেলেগুলো একটু বেশি পড়াশোনা করে, আর ছোট ক্লাসে ওরা রেসপন্স করে, ওরা খুব রেসপন্স করে। যাক, ভালো, এই ব্যাপারটা ভালো। খুব ভালো। হ্যাঁ, এইটা এমন কি হইলো তো আমার এমএ ক্লাসে রাজনীতি আমার এতদিন পড়ে পড়িয়েছি। ক্লাস 9 এর সামনের দিকে কয়েকজন একটু করে, পেছনটা প্রচুর দুষ্টুমি করে। আপনি গেছেন বলে ওরা চুপ করে বসে আছে, না হলে ওরা পেছন থেকে কেউ সামলাতে পারে না ওদের, কেউ সামলাতে পারে না। ও ভালো, ছেলেরা দুরন্ত হওয়া ভালো। যাই হোক, ঠিক আছে, আমি আজকে যাই, আবার একটা সুযোগ